আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জের ভৈরবের দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে 50 জন আহত। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ঢাকার সাথে কয়েক ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত। খরতাপের পর ঝড় বৃষ্টি উত্তরাঞ্চলের 7 জেলায় বজ্রপাতে 14 জনের মৃত্যু। চাঁপাইনবাবগঞ্জে প্রাণ গেছে নারী শিশু সহ 5 জনের। বিএনপিতে ফিরতে মরিয়া বহিষ্কৃত নেতারা। দোষ স্বীকার করেও কেউ কেউ করেছেন আবেদন। লঘু অপরাধে দলছুট নেতাদের ঘরে ফেরানোর পরামর্শ। কমিশন না থাকায় প্রায় 3 মাস ধরে দুদকে অচল অবস্থা। থমকে আছে দুর্নীতি বিরোধী কার্যক্রম। দ্রুত পদক্ষেপ গ্রহণের তাগিদ টিআইবির। এখন শুনবেন বিস্তারিত। তুচ্ছ ঘটনায় সংঘর্ষের শুরু, তার প্রভাব পড়েছে শত শত মানুষের জনজীবনে। কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সহ আহত হন অন্তত 50 জন। সংঘর্ষের জেরে রেল স্টেশনে হামলা ও ভাঙচুর চালানো হলে আটকা পড়ে 5টি ট্রেন। বন্ধ হয়ে যায় ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল। কয়েক ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। ভৈরবের পঞ্চবটি ও জগন্নাথপুর এলাকার তরুণদের মধ্যে ঘটে এই সংঘর্ষের ঘটনা। স্থানীয় একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে প্রথমে শুরু হয় দুই পক্ষের বাকবিতণ্ডা। এক পর্যায়ে তার সংঘর্ষের রূপ নেয়। দেশীয় অস্ত্র ও ইট পাটকেল নিয়ে পাল্টাপাল্টি হামলা চলে। পরিস্থিতি দ্রুত ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ছড়িয়ে পড়লে সেখানেও চালানো হয় ব্যাপক ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গেলে হামলার শিকার হন তারাও। তবে এই ঘটনার বড় প্রভাব পড়ে ট্রেন চলাচলে। ভৈরব সেতুর এপার ওপার মিলিয়ে আটকা পড়ে মোট 5টি ট্রেন। সিলেট আর চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে 4 থেকে 5 ঘন্টা। সীমাহীন ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। ট্রেনে চড়া বেশিরভাগ যাত্রী জরুরি প্রয়োজনে আসছিলেন ঢাকায়। কারো কারো সময়সূচি নির্ধারিত ছিল বিদেশ যাত্রার। ভেস্তে যায় সব। ভৈরবের সংঘর্ষ আর এত দীর্ঘ সময় ট্রেন বন্ধ থাকার প্রতিবাদ জানান আটকে পড়া যাত্রীরা। জানান তীব্র গরমে ত্রাহি অবস্থার কথা। ভোগান্তির ভয়াবহ অভিজ্ঞতা নিয়েই রাত পার করেছেন সিলেট চট্টগ্রাম রুটের যাত্রীরা। এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ তাদের। টাঙ্গাইলের ভুইয়াপুরে 2 গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সকাল 6টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই এলাকায় তা বহাল থাকবে। সেই গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় কিন্তু একজন নিহত হয়। সেই নিহত ব্যক্তি কিন্তু ভুইয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং তার লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাপপ্রবাহের পর বৃষ্টি ঝরেছে কয়েক জেলায়, সাথে ঝরে গেছে প্রাণ। বৃষ্টির সময় 7 জেলায় বজ্রাঘাতে নারী শিশু সহ মারা গেছেন 14 জন। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জে প্রাণ গেছে 6 জনের। চাঁপাইনবাবগঞ্জের 3 উপজেলায় বিকেলে বৃষ্টির সময় পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন আব্দুল্লাহ, হাসান আলী লালু, মাহমুদা আক্তার, সাদিয়া খাতুন, মিসবাউল এবং সুমিয়ারা বেগম। পুলিশ জানায় শিবগঞ্জে নিহত 3 জনের বাড়ি পাশের বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতের শিকার হন। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। সদর উপজেলায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রাঘাতে গুরুতর আহত হন আব্দুল্লাহ। পরে স্থানীয়রা তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে নাচল উপজেলায় ঘাস কাটতে ও আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা যান সুমিয়ারা বেগম ও হাসান আলী লালু। এছাড়াও বজ্রপাতে ময়মনসিংহে 2, দিনাজপুরে 2, চুয়াডাঙ্গায় 1, শেরপুরে 1, লালমনিরহাটে 1 ও নীলফামারীতে 1 জনের মৃত্যু হয়েছে। বিএনপিতে ফিরতে মরিয়া বহিষ্কৃত নেতারা। দোষ স্বীকার করে কেউ এককভাবে করেছেন আবেদন, কেউ বা দরখাস্ত দিয়েছেন দলগতভাবে। লঘু অপরাধে দলছুট নেতাদের ঘরে ফেরানোর পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞ নেতারাও। তবে পারিপার্শ্বিক রাজনৈতিক বাস্তবতায় এখনই বহিষ্কৃতদের দলে ফেরানো হচ্ছে না বলে জানান বিএনপির নীতি নির্ধারকরা। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, যথাসময়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নানা অনিয়ম বিশৃঙ্খল কর্মকাণ্ডের অভিযোগে 5 আগস্ট থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ অবধি প্রায় 4,500 নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় বিএনপি। দপ্তরের তথ্য অনুযায়ী যার মধ্যে বহিষ্কার হন প্রায় 2000-এর বেশি বিভিন্ন পদের নেতা। যদিও নির্বাচনের আগে তালিকার একটা ক্ষুদ্র অংশকে ফেরানো হয় দলে।
দ্বিতীয় ধাপে শৃঙ্খল বিরোধী কর্মকাণ্ডের দায়ে বহিষ্কারের খড়গনামে প্রায় 2 শতাধিক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর উপর। সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় অন্তত 190 জন বিএনপি নেতা বহিষ্কৃত হন, যাদের অনেকেই কেন্দ্র ও তৃণমূলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে ছিলেন। যদিও বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থীর ভরাডুবি হয়, জয়ী হন মাত্র 7 জন। বিজয়ীদের একজন ময়মনসিংহ 1 আসনের সালমান ওমর রুবেল দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বহিষ্কৃত হলেও এখন দলে ফিরতে চান। রুমিন ফারহানা বাদে বাকি 6 স্বতন্ত্র সংসদ সদস্য মিলে 2টি আবেদন করেন বিএনপি চেয়ারম্যানের কাছে, যার একটি নেতাকর্মীদের জন্য। বহিষ্কারের আগে গত 17 বছর এসব নেতাদের অনেকের উপরই স্থানীয় বিএনপি রাজনীতি নির্ভর করত। আন্দোলন সংগ্রামে সক্রিয় কিংবা মামলা ও গ্রেফতারের মুখোমুখি হয়েছেন তারা। তাই অপরাধের মাত্রা বিবেচনা নিয়ে তাদের ঘরে ফেরানোর পরামর্শ বিএনপি চেয়ারম্যানের এই উপদেষ্টার। স্বতন্ত্র প্রার্থীদের কারণে অন্তত 6টি আসন হেরে যান জোটসঙ্গী সিনিয়র নেতারা। এছাড়া ভোট ভাগাভাগির সমীকরণে প্রায় 10টি আসনে অল্প ভোটে হেরে যান ধানের শীষের প্রার্থী। সেজন্য বহিষ্কৃতদের দলে ফেরাতে সতর্ক বিএনপির হাইকমান্ড। বহিষ্কার প্রত্যাহার না হলেও অনেক নেতাই বিএনপির দলীয় কর্মকাণ্ডে নিয়মিত অংশ নিচ্ছেন। আবার কেউ কেউ অন্য দলে যোগ দেওয়ার প্রস্তাব পেলেও আপাতত আছেন স্থানীয় নির্বাচনের অপেক্ষায়। অচল অবস্থা দুদকে প্রায় 3 মাস ধরে থমকে আছে দুর্নীতি বিরোধী কার্যক্রম। নতুন করে শুরু হচ্ছে না অনুসন্ধান, তদন্ত, আপিল কিংবা চার্জশিট প্রদান। আগের কমিশনারদের পদত্যাগের পর নতুন কমিশন গঠন না হওয়ায় তৈরি হয়েছে এই শূন্যতা। তাই আইনের ফাঁক গলে পার পেয়ে যাচ্ছেন দুর্নীতিবাজ অনেকে। টিআইবি বলছে দ্রুততম সময়ে কমিশন গঠন না করে দুর্নীতি সহায়ক পরিবেশ সৃষ্টি করছে সরকার। দুর্নীতির বিরুদ্ধে জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রের প্রধান প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন বা দুদক অভিযোগ অনুসন্ধান, তদন্ত, মামলা কিংবা অভিযোগপত্র দায়ের থেকে শুরু করে বিচারিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংস্থাটি। তবে সব রাজনৈতিক সরকারের আমলেই দুদকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই 5 আগস্ট পরবর্তী সময়ে দাবি উঠেছে দুদক সংস্কারের। বিএনপির নির্বাচনী ইস্তিহারে কিংবা প্রধানমন্ত্রীর দুর্নীতি বিরোধী কঠোর অবস্থানে আশার সঞ্চার হয় সাধারণ মানুষের মনে। এই দেশের আইনের শাসন বলেন, এই দেশের দুর্নীতি দূর করাকে বলেন, সবকিছু আলহামদুলিল্লাহ আল্লাহর মতে বিএনপির সময় হতে বিএনপি যতবার। কিন্তু প্রায় 3 মাস অনেকটাই অকার্যকর সংস্থাটি। গত মার্চে আব্দুল মোমেনের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগের পর এখনো গঠিত হয়নি দুদক। ফলে দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান নিয়ে সংশয় তৈরি হয়েছে মনে করে টিআইবি। দুদক যখন এরকম কার্যকর স্থবির হয়ে যায় তখন কিন্তু দুদকের পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আইনগতভাবে নেই। শুধুমাত্র রুটিন কার্যক্রম ছাড়া আর কোনো কাজ তাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না, যেটি একটা ভুল বার্তা দিচ্ছে জনগণের কাছে। এবং বাস্তবে দুর্নীতি সুরক্ষাকারী, দুর্নীতি সহায়ক পরিবেশ সরকার সৃষ্টি করেছে বলে আমি বলতে বাধ্য হচ্ছি। বর্তমানে কমিশন কার্যকর না থাকায় অনেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে।